সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। আজ দুপুরে হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ সংবাদ মাধ্যমকে জানান, আপাতত হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হবে। আগামী সোমবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেল ৩:১০ দিকে রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপদেষ্টা এএফ হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি। আগে একদল ছিল, এখন অন্য দল করছে। তিনি বলেন, সড়কের নৈরাজ্যের সাথে একটা পলিটিক্যাল প্রভাব জড়িত, তাই খুব সহজে সমাধান হবে না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত, তাই সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। শনিবার সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভবিষ্যতে জনবান্ধব উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পলিসি ডেভেলপ করার কথাও জানান তথ্য উপদেষ্টা। একই অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান জানান, কোনো পুরাতন বাস রাখা হবে না, সময় দেয়া হয়েছে, এর মধ্যে ব্যবস্থা নিতে বলেন তিনি বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে। উচ্ছেদ করে দেয়া নয়, পরিকল্পিত সমাধান করার চিন্তা করা প্রয়োজন। সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে এক রাতেই চলন্ত ৩ গাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় ওয়েলকাম পরিবহনে যাত্রী বেশে একদল ডাকাত ওঠে। এরপরে যাত্রীদের কুপিয়ে টাকা ও মোবাইল ফোন সহ সর্বস্ব লুটে নেয়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে তারা নেমে যায়। এছাড়া আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে একটি বড়যাত্রীবাহী মিনি বাসেও ডাকাতি হয়েছে। ময়মনসিংহ থেকে সদরপুর আসার পথে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে একদল অস্ত্রধারী। পরে মারধরের পরে সর্বস্ব লুটে নেয় তারা। এছাড়া আশুলিয়ার কাঠগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুরে একই কায়দায় চলন্ত প্রাইভেট কারে ডাকাতি হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সকালে খুলনায় বৃষ্টি হয়েছে। এছাড়া আজ ঢাকাসহ দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সংকেত জারি করা হয়েছে। সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে সারা দেশে আজ রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ শাসনের অবসান হয়েছে। দেশটির নতুন শাসকের ৩টি অগ্রাধিকার ঘোষণা দিয়েছেন। সেগুলো হল ন্যায়বিচার, কর্মসংস্থান ও নিরাপত্তা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ওবায়দ আরনৌত এসব অগ্রাধিকারের কথা জানান। সিরিয়ায় নতুন যুগের আশাবাদ জানিয়ে তিনি বলেন, আইনের শাসন ও বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ফেরানো নতুন সরকারের লক্ষ্যগুলোর একটি। এদিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস এর প্রধান আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানির মাথার উপর $১ কোটি যে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র, সেটি তুলে নেওয়া হয়েছে। শুক্রবার সিরিয়ার বর্তমান নেতাদের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বারবারা লিভ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল। দুপক্ষের বৈঠকে সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। স্থানীয় সময় শনিবার ভোরে হুথি বাহিনী তেল আবিব জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েল এবং এর আশপাশের সমতল ভূমিতে স্থানীয় সময় শনিবার ভোর ৩:৫০ দিকে
রকেট সাইরেন বেজে ওঠে। সাধারণত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার পূর্বাভাস হিসেবে এই সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে এই হামলা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হয়েছে। এই হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। হুথি বাহিনী এই হামলাকে ইসরায়েলের হার্টে হামলার সঙ্গে তুলনা করেছে। অবশেষে গুরুত্বপূর্ণ অর্থ বিল পাশ করে শাটডাউন এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাশ হওয়ার পর ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটেও বিলটি পাশ হয়েছে। এখন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করলে এটি চূড়ান্ত হবে। যদিও এই বিলটিতে সংশোধনী আনতে প্রস্তাব দিয়েছিল মার্কিন সিনেটর র্যান্ড পল। নতুন এই বিলটি পাশ না হলে আজ শনিবার থেকে শাটডাউনের মুখে পড়ত মার্কিন সরকার। এর আগে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরও প্রতিনিধি পরিষদে শাটডাউন এড়াতে আনা সংশোধনী বিল পাশে ব্যর্থ হন রিপাবলিকানরা। এমনকি দলটির কিছু প্রতিনিধিও বিলের বিপক্ষে ভোট দেন। শাটডাউনে পড়লে কিছু কিছু জরুরি সেবা বাদে অন্যান্য সব খাতের কার্যক্রম বন্ধ হয়ে যেত। এতে অনেক সরকারি কর্মীর বেতনও পর্যন্ত বন্ধ হওয়ার শঙ্কা ছিল।